তো সেগুলো থাকবে, সাথে সিনোনিম অ্যান্টোনিম, ইডিয়মস এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তোমাদের অন্য কোনো বই করার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই, শুধুমাত্র আমার সেটগুলোকে তোমরা ভালো করে বুঝে বুঝে প্র্যাকটিস করতে থাকবে। ইটস মোর দ্যান এনাফ। ওকে, চলো তো আমরা প্রথম কোশ্চেনে যাচ্ছি, দেখে নাও কি আছে। হি হ্যাজ বিন ভেরি লোনলি সিন্স ড্যাশ। তো এখানে চারটে অপশন আছে, মেনি ইয়ার্স, এ লং টাইম, হিজ ডেড ওয়াইফ, হিজ ওয়াইফ ডাইড। প্রত্যেকে আনসার করো দেখি কে কেমন আনসার করছো। প্রত্যেকে আনসার করো দেখি কে কেমন আনসার করছো। এটার আনসার কি হবে আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে থাকবে। ওকে, বাকিরা বাকিরা ওকে, ফাইন ফাইন ফাইন। প্রত্যেকে ডি আনসার করছে। অভিজিৎ শাহ কেন এ আনসার করলো, আমি এবার আসছি। প্রত্যেকে ডি আনসার, ইট ইজ কারেক্ট আনসার ইজ ডি। কারেক্ট আনসার ইজ ডি। ভেরি গুড অল। এই যে এইভাবে করে তোমাদের পেরিমিটারটা প্রত্যেক দিন আমরা গ্রাফটা অ্যানালাইসিস করতে দেবো যে আমাদের পারফরমেন্স কেমন হচ্ছে। এবার আসি এখানকার রুল, যে এটা কোন রুলের ওপর দাঁড়িয়ে আছে। প্রথম হলো অভিজিতের যে প্রবলেমটা হলো, হি হ্যাজ বিন লোনলি সিন্স মেনি ইয়ার্স। ভালো করে অভিজিৎ আমাকে একটু বলো, অনেক বছর ধরে না অনেক বছর থেকে? আমরা বাংলায় সাধারণত বলে থাকি অনেক বছর ধরে। যখন ধরে মিনিং হয় তখন সেখানে আমরা ফর ব্যবহার করি, এটা মনে রাখবে। যখন ধরে মানে হবে তখন ফর, আর সিন্স মানে হলো থেকে। এবার দেখো একটা মজার জিনিস, তাহলে এখানে অনেক বছর ধরে হবে, এখানে ফর থাকলে তুমি ফর মেনি ইয়ার্স করতে পারতে। ইজ ইট ক্লিয়ার অভিজিৎ? অভিজিৎ, ইট ইজ ক্লিয়ার টু ইউ? একটু কনফার্ম করো অভিজিৎ। ওকে, এবার দেখো রুল, প্রত্যেকে মনে রাখবে যেটা কোন গ্রামারের রুলের ওপর বেস করে দাঁড়িয়ে আছে। যদি সেন্টেন্সে এরকম সিন্স থাকে, সিন্সের আমরা রুল কি শিখেছিলাম, যে সিন্সের আগে যদি কি থাকে, প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে সিন্সের পরে আমাদের কি করতে হয়, ভি2 আনতে হয়, সিম্পল পাস্ট আনতে হয়। এটা হলো আমাদের প্রথম রুলটা ছিল। একটু 1 মিনিট একটু ওয়েট করো তো, আমার একটু সেটিংটা একটু চেঞ্জ করতে হবে। একটু ওয়েট করো, একটু ওয়েট করো প্রত্যেকে প্লিজ, একটু ওয়েট করো, নাহলে পেনটা খুব স্লিপ করছে, আমার লিখতে পারছি না, অসুবিধা হচ্ছে। তার প্রথম রুলটা আমরা কি শিখলাম, যে সিন্স থাকা মানে সিন্সের দুটো শর্তের ওপর বেস করে মনে রাখবে। এটা 1 নাম্বার শর্ত, যে সিন্সের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, তারপরে আমরা ভি2 নেব। এবার সিন্স যদি সেন্টেন্সের মিডিলে থাকে, সিন্স যদি সেন্টেন্সের মিডিলে থাকে এবং যেখানে থেকে মানেটা রিপ্রেজেন্ট করছে, সেখানে মনে রাখবে তারপরে একটা ক্লজ থাকতে হবে। সিন্সের পরে একটা কি থাকতে হবে, ক্লজ। ক্লজ মানে কি, যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। এর ওপর বেস করে আমি দুটো কোশ্চেন নিয়েছি আজকে। তাহলে দুটো রুল, দুটো জিনিস আমাদের সিন্স নিয়ে মাথায় রাখতে হবে। এক হলো প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি সিন্সের আগে থাকে, তারপরে অবশ্যই আমাদের চোখ বন্ধ করে ডাইড মানে আমাদের ভি2 আনতেই হবে। আর দ্বিতীয় কি, সিন্স যদি এরকম থাকে এবং যেখানে থেকে মানে রিপ্রেজেন্ট করছে, তারপরে আমাদের কি থাকতে হবে, একটা ক্লজ থাকতে হবে। ক্লজ মানে সাবজেক্ট প্লাস ভার্ব। দেখো এখানে সাবজেক্ট ওয়াইফ, তাই তো, সাবজেক্ট, আর এটা কি, ভার্ব। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব থাকতে হবে। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? একটু কনফার্ম করো যে সিন্সের রুলটা কনফার্ম হলো কিনা, কেন ডি নাম্বারটা আনসার হলো। প্রত্যেকে কনফার্ম করো। প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে আমরা এগোতে থাকবো। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, প্রচুর প্র্যাকটিস করব আমরা, প্রচুর প্রচুর করব, যাতে বিসিএসে আমাদের খুব ভালো নাম্বার আসে বা অন্যান্য পরীক্ষাগুলোতেও। এরপরে দেখো 2 নাম্বারটায় যাব। আই ওয়ান্ট টু গো টু দ্য স্টেশন, ক্যান ইউ টেল মি হুইচ বাস ড্যাশ। কেউ আনসার করতে পারবে? কি আনসার হবে, কত নাম্বার অপশান?
ইয়েস, কারেক্ট আনসার ইজ এ। কেন এ হলো? যদি এরকম কোশ্চেন মার্ক থাকে এবং সেন্টেন্সের মাঝখানে WH ওয়ার্ড থাকে, ওকে, কোশ্চেন মার্ক এবং WH ওয়ার্ড থাকে, তাহলে WH ওয়ার্ডের পর 2+V1 মানে হুইচ ম্যাক্সিমাম ক্ষেত্রে হুইচ দেয় 2+V1, ইটস রুল। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ, আমাকে ক্লিক করো সুদীপ রয়, তাহলেই দেখতে পাবে। আমারটাতে পিক করো, তাহলে ভিডিওটা দেখতে পাবে তুমি। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো যে সেন্টেন্সে যদি মাঝখানে আমরা এরকম WH পাই এবং তারপরে যদি এরকম কোশ্চেন মার্ক থাকে, তারপরে আমরা সবসময় ইনফিনিটিভ, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরা হুইচ দেয়, হুইচ বাস টু টেক, হুইচ বাস টু টেক, ইউনিক টাইপের কোশ্চেন এবং পরীক্ষায় খুব আসে। ওকে, নেক্সট আমরা 3 নম্বরে যাব। ডোন্ট টাচ দ্যাট হট স্টোভ, ইট উইল গেট বার্নড, ইট উইল বি বার্নড, ইউ উইল বার্ন ইট, ইউ উইল গেট বার্নড। কি হবে আনসার? কি হবে? বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ফাইন। দারুণ, দারুণ। বাকিরা করো, বাকিরা করো। ইয়েস, আনসার হবে ইউ উইল গেট বার্নড। তুমি পুড়ে যাবে, ইউ উইল গেট বার্নড। মনে রাখবে, গেট আর বিকামের পর, গেট আর বিকামের পর আমরা V3 নেই। কোন অর্থে? প্যাসিভ অর্থে। যে তুমি পুড়ে যাবে, কোনো কিছুর দ্বারা তুমি পুড়ে যাবে নিশ্চয়ই, সেটার কথাই এখানে বলা হচ্ছে। ইউ উইল গেট বার্নড, ইউ উইল গেট বার্নড। ওকে, মনে রাখবে গেট আর বিকামের পর আমরা প্যাসিভ অর্থে V3 নিয়ে থাকি, মানে প্যাসিভ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকেই তোমরা কারেক্ট আনসার করেছো, ভেরি গুড। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ওকে, এর পরের কোশ্চেন 4 নাম্বার। দ্য রিজন ড্যাশ আই অ্যাম ওয়েটিং ইজ টু টেল ইউ অ্যাবাউট এ পার্টি অন স্যাটারডে। কি হবে আনসার? বিকজ আছে, ফর আছে, হোয়াই আছে, অব আছে। আনসার করো। ইয়েস, ভেরি গুড। যারা যারা আনসার করেছো যে WH, একটু দেখে নাও। এবার এখানে একটু ডিফারেন্সটা আমি বুঝিয়ে দিচ্ছি। যে আমি যদি বলি দ্য রিজন ফর আই এম ওয়েটিং, রিজন ফর হবে না, আমরা রিজন, এখানে ধরো তুমি আনলে বিকজ, রিজন বিকজ একসঙ্গে হয় না, রিজন আর বিকজ প্রথমেই কেটে গেল। রিজন অব মাই ওয়েটিং হবে, যদি অব থাকতো তাহলে আমাকে মাই ওয়েটিং রাখতে হতো বা মাই রাইটিং রাখতে হতো, তাহলে এখানে অব হবে না। ফর, রিজন ফর আই এম রাইটিং হওয়া উচিত নয়। WH ওয়ার্ড, সেন্টেন্সের মাঝখানে যদি WH ওয়ার্ড থাকে তাহলে তারপরে কি বসে? ক্লজ বসে, এবং সেই ক্লজে 2+V1 আছে, দেখে নাও এখানেও দিয়েছে। তাহলে এই যে 2+V1, তাহলে একদম চোখ বন্ধ করে এটা কি আনসার হবে? WH ওয়ার্ড। দ্য রিজন হোয়াই আই এম রাইটিং ইজ টু টেল ইউ অ্যাবাউট আ পার্টি অন স্যাটারডে। দুটো শর্তই পূরণ করছে WH ওয়ার্ডের পরে। জেনারেলি সেন্টেন্স, WH ওয়ার্ড যদি সেন্টেন্সের মাঝখানে বসে তাহলে আমরা কি ব্যবহার করব? ক্লজ ব্যবহার করব তারপরে, এবং সেই ক্লজে আরেকটা কি দেখা যাচ্ছে? 2+V1 আছে। সুতরাং আমার দুটো টেস্টিংই পারফর্ম করছে এবং স্যাটিসফাই করছে। সো আনসার উইল গো ফর WH ওয়ার্ড অ্যান্ড ইট ইজ নাথিং বাট হোয়াই। ইটস ক্লিয়ার টু ইউ অল? যদি অফ তখনই হতো সুদীপ রয়, যদি এখানে আই এম না থেকে এখানে যদি দিত মাই রাইটিং, তখনই আমি কি করতে পারতাম? এখানে অফ করতে পারতাম, অফ মাই রাইটিং। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? আর রিজনের সঙ্গে বিকজ বসে না, এটা আমি আগেও শিখিয়েছি তোমাদের। প্রত্যেকে একটু লিখে দাও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। প্রত্যেকে একটু লিখে দাও
মনে রাখবে কোনো জিনিস ক্লিয়ার না করে এগোবে না, তাহলে কিন্তু কি হবে, তুমি বারবার সেই জায়গাটাতেই ধাক্কা খেতে থাকবে। ওকে ফাইন। হ্যাঁ, ফরটা এই একটা কারণে হয় না, রিজন ফর হোয়াই, রিজন ফর এর পরেও একটা হোয়াই আসছে, তাই না? যে আমি কেন লিখেছিলাম, আমি একটা কারণেই লিখেছিলাম, কারণ, এখানে কারণ অর্থে বেঁধে দ্য রিজন ফর আই অ্যাম রাইটিং, এরকম সেন্টেন্সের স্ট্রাকচারই আসছে না। রিজন ফর মাই রাইটিং, অফ মাই রাইটিং অথবা ফর মাই রাইটিং, রিজন ফর মাই রাইটিং অথবা অফ মাই রাইটিং ইজ টু টেল ইউ। এখানে যদি মাই থাকতো তাহলে পরে হতো, কিন্তু এখানে সাবজেক্ট প্লাস ভার্ব। মনে রাখবে যে সাবজেক্ট প্লাস ভার্ব যদি থাকে তাহলে আমরা সবসময় সেন্টেন্সের মাঝখানে এরকম ড্যাশ থাকলে দেখে নেব WH ওয়ার্ড আছে কিনা। এবং আরেকটা স্যাটিসফ্যাকশনের জায়গা কোথায়, এখানে 2+V1 আছে। ঠিক আগের কোশ্চেনটায় দেখো তুমি, আমি যদি প্রথম 2 নাম্বার কোশ্চেনটায় চলে যাই, যে হুইচ বাস টু টেক, দেখে নাও এখানে সাবজেক্ট আছে টু টেক, এখানে 2+V1 আমি পেয়ে গেলাম। তাহলে দুটো শর্তই প্রায় আমাদের স্যাটিসফাই করছে, তার জন্য আমরা এখানে WH এর ওয়ার্ডের পরে টু টেক নিয়েছিলাম। এবং এখানেও কি করলাম, এখানেও আমরা WHY কে নিলাম, হোয়াই কে নিলাম, কেননা এখানে ক্লজ আছে প্লাস 2+V1 আছে। ইজ ইট ক্লিয়ার? ফর ওয়াই এভাবে একসাথে থাকে না, হ্যাঁ সায়নী, ওরম থাকবে না, হ্যাঁ, ডোন্ট ওরি অ্যাবাউট ইট। লেটস স্টে অ্যাট হোম টু নাইট ড্যাশ ইউ ওয়ান্ট টু ওয়াচ টিভি, কি হবে? আনসার করো প্রত্যেকে, প্রত্যেকে আনসার করো। লেটস স্টে অ্যাট হোম, চলো বাড়িতেই থাকি। দেখো এবার শেখাচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সিন্স মানে হলো যেহেতু, এখানে মানে কি যেহেতু, বিকজ অফ মানে কি কারণে। মনে রাখবে বিকজ আর বিকজ অফ এর ডিফারেন্সটা একটু বুঝে নাও প্রত্যেকে। বিকজ এর পরে ক্লজ থাকে, আর বিকজ অফ এর পরে ফ্রেজ থাকে। ফ্রেজ মানে নো সাবজেক্ট নো ভার্ব। কিরকম, যে এখানে আমার সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে কোনোভাবেই বিকজ অফ কি শর্তে দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে না, তাহলে প্রথম কেটে দাও। এখানে একমাত্র তোমার কি দাঁড়াচ্ছে, সিন্স মানে কি এখানে যেহেতু। যেহেতু যখন থাকবে, সিন্স ইউ ওয়ান্ট টু ওয়াচ টিভি, এবং সিন্স থাকলে আমরা জানি তারপরে ক্লজ বসে। ক্লজ চিনব কি করে, যেখানে সাবজেক্ট আর ভার্ব থাকবে এরপরে, মানে যে পার্টটায় সাবজেক্ট ভার্ব থাকবে সেটাই আমার ক্লজ। তাহলে আনসার হবে কি আমার সিন্স। ওয়েদার মানে কি, ওয়েদার থাকলে একটা অর আসবে, ওয়েদার থাকলে শুধু এখানে একটা অর আনতে হবে, আইদার অর, ওয়েদার অর, এরকম ব্যাপার, তাই না? একটা কন্ডিশন আসছে, সেই কন্ডিশনের জায়গা নেই, তাহলে আমার ওয়েদারও হবে না, তাহলে আমার আনসার হবে সিন্স। তাহলে কি, লেটস স্টে অ্যাট হোম সিন্স ইউ ওয়ান্ট টু ওয়াচ টিভি। তাহলে বিকজ আর বিকজ অফ এর মধ্যে একটা এক্সাম্পলের মাধ্যমে আরেকটু বলে দিই। যেমন আমি যদি লিখি, তোমরা নিজেরা করবে, হি ডিড নট dash of his illness, এ নাম্বারে দিলাম বিকজ, বি নাম্বারে দিলাম বিকজ অফ, কোনটা আনসার হবে, কোনটা আনসার হবে? দেখো একটু ভালো করে দেখো, অব হিজ ইলনেস, আমাকে কেউ বলতে পারবে এখানে সাবজেক্ট আর ভার্ব আছে কিনা? প্রথমে এটাই তো চিন্তা অসুবিধা হচ্ছে, এখানে সাবজেক্ট ভার্ব কিচ্ছু নেই,
না আছে সাবজেক্ট, না আছে ভার্ব, দিস ইজ ফ্রেজ। তাহলে ফ্রেজ থাকলে আমার চোখ বন্ধ করে বিকজ অফ আনসার। আর যদি থাকতো সাবজেক্ট তাহলে পরে আমার কি হতো? বিকজ হতো। মানে এরকম যদি থাকতো, because he was ill, এই দেখো এখানে সাবজেক্ট, এখানে ভার্ব, তখন আমি কি করতে পারবো? এটাকে ক্লজ ধরবো এবং তখন বিকজ হবে। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে আশা করি এবার বুঝতে পেরেছো? এবার বুঝতে পেরেছো আশা করি। প্রত্যেকে লেখো একবার, বুঝতে পেরেছো কিনা? ফাইন, ভেরি গুড। এবার আমরা চলে যাব 6 নম্বরে। আই উইশ আই কুড ফাইন্ড। এবার একটু দেখে নাও যে এখানে এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর আপকামিং বিসিএস, আপকামিং এনি স্টেট লেভেল এক্সাম অর এসএসসি লেভেলের এক্সাম। যদি দেখো কোথাও সামওয়্যার অর সামথিং আছে, কোথাও যদি দেখো আনসারের মধ্যে এরকম সামওয়্যার বা সামথিং নিয়ে কথাবার্তা বলছে, তোমরা খেয়াল রাখবে সামওয়্যার আর সামথিং এর পরে অ্যাডজেক্টিভ বসেছে কোথায়। অ্যাডজেক্টিভ, যেমন আই ওয়ান্ট টু visit somewhere beautiful। এবার তোমরা এটার আনসার করো, 6 নাম্বারটার আনসার করো। ইয়েস, ভেরি গুড, ফাইন। ইটস ভেরি ইম্পর্টেন্ট রুল, তোমরা প্রত্যেকে মনে রাখবে সামওয়্যার এবং সামথিং এর পরে আমরা জেনারেলি অ্যাডজেক্টিভ ব্যবহার করব। দিস ইজ দ্য রুল। তাহলে আনসার হবে আমাদের ডি, আনসার হবে অপশান ডি। চলে আসো পরেরটা, নাম্বার 7। হিজ অ্যাকশন ইজ কন্ট্রারি ড্যাশ হিজ ওয়ার্ডস। প্রিপোজিশনের কোশ্চেন করে ফেলো, কি হবে? ভেরি গুড, ভেরি গুড, ফাইন ফাইন ফাইন, ভেরি গুড, ভেরি গুড। প্রত্যেকে ট্রাই করো, প্রত্যেকে দেখি কারটা ঠিক, কারটা সবার ঠিক হয় কিনা, করে যাও। প্রত্যেকে আনসার করে টাইপ করতে থাকো। ইয়েস, ভেরি গুড। পিওশ্রী এর মধ্যে ভুল করেছে। পিওশ্রী একটু মনে রাখতে হবে, কন্ট্রারির পর আমরা সব সময় টু ব্যবহার করব। কন্ট্রারির পর কোনোভাবে অফ নয়। কন্ট্রারি টু, কন্ট্রারি টু মানে হলো যে তার যে ওয়ার্ড, তার সে যেটা করছে সেটা তার কথার সঙ্গে মিলছে না, মানে বিপরীতার্থক হচ্ছে। কন্ট্রারি টু মানে হলো বিপরীতার্থক। ওকে, বিপরীত জিনিসকে রিপ্রেজেন্ট করছে কন্ট্রারি টু। আমি প্রত্যেকটা সেটের মধ্যেই আমার এরকম কোশ্চেন নিয়ে আসবো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট হবে, এবং এগুলো সব ক্ল্যারিটি তোমাদের সামনে পরীক্ষার আগে সব রেডি হয়ে যায়। 8 নাম্বার, হি ইজ রাইট ড্যাশ সেইং সো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পিএসসির খুব পছন্দের কোশ্চেন। ইয়েস, আমি জানি এটা অনেকে ভুল করবে এবং মিশ্র আনসার পাবো। দারুণ, প্রত্যেকের মধ্যেই একটা কনফিউশন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি। প্রত্যেকের আনসারে কনফিউশন দেখা যাচ্ছে। মনে রাখবে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, রাইট ইন সেইং। রাইট ইন সেইং হলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ। এখানে প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন বসবে, রাইট ইন সেইং। ঠিক আছে, রাইট ইন সেইং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার প্র্যাকটিস করতে থাকবে। ইজ ইট ক্লিয়ার?
দেখো এখানে ক্লিয়ারের কোনো জায়গাও অবশ্য নেই, কেননা এটা গ্রামাটিক্যাল রুল নয়, পুরোটাই কমপ্লিট আমাদের মনে রাখার বিষয়ের ওপর কোশ্চেনটা থাকবে এগুলো। ইজ ইট ক্লিয়ার? রাইট ইন সেইং, রাইট অ্যাট সেইংও নয়, ইন সেইং। হ্যাঁ, রাইট টু সে হয়, ইয়েস, কিন্তু রাইট ইন সেইং এখানে যেহেতু আমাদের সেইং আছে, মনে রাখবে দেবেন্দ্র যে আমরা 2+v1 তখনই ব্যবহার করব যদি তারপরে শুধু v1 থাকে, তখনই 2 ব্যবহার করব। যদি এখানে v1 থাকে, v-ing থাকলে পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে অন্য প্রিপোজিশন, আদার প্রিপোজিশন, আদার প্রিপোজিশন। ওকে, বাকিদের প্রত্যেকের মনে থাকবে এটা রাইট ইন সেইং। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকের মনে থাকবে? ওকে, ফাইন। চলে আসো 9। শি গট ভেরি লাইট হেয়ার। শি গট ভেরি লাইট হেয়ার মানে তার খুব হালকা চুল আছে মাথায়। শি ড্যাশ হার মাদার, কি হবে? টেক্স ব্যাক হবে, টেক্স আফটার হবে, টেক ডাউন হবে, টেক অ্যাপার্ট হবে, কোনটা হবে? খুব সোজা কোশ্চেন। ইয়েস, ইয়েস, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। টেক্স আফটার, টেক্স আফটার মানে হলো রিজেম্বল, টেক্স আফটার মানে হলো আমাদের রিজেম্বল। রিজেম্বল মানে সাদৃশ্য বা একই রকম দেখতে। মানে হলো একই রকম। একই রকম। ওকে, পরেরটা 10 নাম্বার। দেখো বাকিগুলো ইম্পর্টেন্ট নয়, তেমন আসে না। টেক্স এক বা টেক ডাউন। টেক ডাউন জেনারেলি আমরা কি করতে পারি একটু শুনে নাও। পুট ডাউন, জট ডাউন, টেক ডাউন, একটু দেখে নাও। পুট ডাউন, জট ডাউন, রাইট ডাউন, তারপরে আর কি কি হতে পারে? আরও বাকিগুলো মনে আছে কারো কারো? এগুলোই মোটামুটি থাকে। জট ডাউন, পুট ডাউন, তারপরে হলো নোট ডাউন, একটু বলে দিচ্ছি আমি। তারপরে তুমি এখানে টেক ডাউন, এগুলোকে মনে রাখবে আমরা রাইট কোনো জায়গায় লিখে রাখার ক্ষেত্রে ব্যবহার করি। কোনো কিছু লেখার ক্ষেত্রে এই ফ্রেজাল ভার্বগুলো ব্যবহৃত হয়। পুট ডাউন, জট ডাউন, রাইট ডাউন, নোট ডাউন, টেক ডাউন। ওকে, আশা করি প্রত্যেকের মনে থাকবে। প্রত্যেকের মনে থাকবে টু রাইট অন এ পেপার। আশা করি প্রত্যেকের মনে থাকবে। পেন ডাউনও হয়, ইয়েস, পেন ডাউনও হয়। প্রত্যেকের মনে থাকবে আশা করি, তাই তো? এগুলো আমরা প্রত্যেকে লিখে রাখবো। এরপরেরটা, দিস ফ্যাক্টরি ক্যান প্রডিউস 50 কার্স এ ডে। কি হতে পারে? প্রত্যেকে আনসার করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। টার্ন আউট মানে প্রডিউস, কোনো কিছু টার্ন আউট মানে হলো প্রডিউস। টার্ন অফ মানে কি? বন্ধ করে দেওয়া, তাই তো? একটু ওয়েট করো, যে টার্ন অফ মানে কি? আমাদের বন্ধ করে দেওয়া। টার্ন নিয়ে আর কিছু কি লেখানো আছে আমার? টার্ন নিয়ে মনে হয় লেখাইনি তোমাদের, তবে আমি করিয়ে দেবো। টার্ন রিলেটেড কিছু বাকি আছে আমাদের। টার্ন আপ আমাদের বাকি আছে, ফ্রেজাল ভার্ব, ওটা আমাকে পরে করাতে হবে। তো যাই হোক, আমাদের টার্ন অফ মানে হলো ক্লোজ করে দেওয়া, বন্ধ করে দেওয়া। আর টার্ন আউটটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। টার্ন আউট মানে হলো প্রডিউস করা। তাহলে এখানে আনসার হবে টার্ন আউট। মনে রাখবে টার্ন আউটের একটা মানে হলো প্রডিউস করা।
টার্ন আউট মানেই প্রডিউস করা সুদীপ। ফ্যাক্টরি ক্যান টার্ন আউট 50 কার্ডস এ ডে, টার্ন আউট মানেই প্রডিউস। ওকে, ফ্রেজাল ভার্ব, এটা ডিরেক্ট মিনিং আছে, দেখে নিও ডিকশনারিতে আছে। টার্ন আউট মানেই হলো প্রডিউস করা। অনেকগুলো মানে হয় একটা ডিকশনারির, সরি একটা ফ্রেজাল ভার্বের, একটু দেখতে থাকলেই বুঝে যাবে। মনোজিৎ বাকিগুলোর মানে তেমন দরকার নেই। টার্ন ওভার নয়, টার্ন অফটা দরকার পড়ে, বন্ধ করা। টার্ন আপ মানে হলো স্টার্ট করা, টার্ন আপ, ওকে, স্টার্ট করা। কিন্তু আরও কিছু আছে মিনিং, যেগুলো আমাকে দেখতে হবে পরীক্ষায় কোনগুলো লাগবে। টার্নটা এখনও আমি তোমাদের করাইনি, বাকিগুলো করিয়েছি, সেগুলো আমি লিখিয়ে দেবো। টার্ন আউট মানে প্রডিউস, একদম। 11 নাম্বার, হোয়েন ডু ইউ এক্সপেক্ট টু ফিনিশ, কি হতে পারে? এক্সপেক্ট টু ফিনিশ কি হতে পারে? আনসার করো। দেখে নাও, কোনো জিনিসকে ফিনিশ করা মানে হলো গেট থ্রু। যেগুলো একটু ইম্পর্টেন্ট এবং একটু আনকমন টাইপ সেগুলোই নিয়েছি। আমাদের এটা মানে হলো ফিনিশ। গেট ডাউন মানে আমরা একটু আগে লিখে নিয়েছি, গেট আউট মানে বার করা। গেট ওভার মানে ওভারকাম করা। গেট ওভার মানে হলো ওভারকাম করা। ওকে, তাহলে গেট থ্রু, ফিনিশ, যেগুলো একটু ক্রিটিক্যাল সেগুলো সবগুলোই আমি এইভাবে করেই কোশ্চেন করাতে থাকবো, যাতে করে কি হয় তোমরা বারবার প্র্যাকটিস করতে করতে তোমাদের সামনে কোশ্চেন যখন আসবে তোমরা ইজিলি আনসার করতে পারো, ঘাবড়ে না যাও। 12 নাম্বার, ইউ মে স্কিপ দ্য সেকেন্ড কোশ্চেন, কি হতে পারে? প্রত্যেকে আনসার করো। ভেরি গুড, ভেরি গুড, প্রত্যেকের ঠিক হচ্ছে, প্রত্যেকের ঠিক হচ্ছে তোমাদের। এগুলো আমি করাচ্ছি সুদীপ রয়, ফ্রেজাল ভার্ব করাচ্ছি, রেকর্ডেড ভিডিও দিয়ে দেবো, করানো হয়ে গেছে অনেকগুলো অলরেডি, ডোন্ট ওরি অ্যাবাউট ইট। তুমি আমাকে একটা ফোন করে নিও, আমি তোমার সাথে কথা বলে নেব, তাহলে তোমাকে আমি আলাদা করে অ্যাসাইন করে দেবো, ওগুলো দেখলে পরেই তোমার ক্ল্যারিটি এসে যাবে, ডোন্ট ওরি। ঠিক আছে, সব কটাই আমি করাচ্ছি, কিছু বাকি আছে, একদম সিরিয়ালি করিয়েছি। তো এখানে দেখো লিভ আউট, আর ম্যাক্সিমামই প্র্যাকটিসের মাধ্যমে আমরা তুলতে থাকবো। এখানে হবে লিভ আউট। লিভ আউটের মানে হলো স্কিপ করা অথবা অমিট করা। স্কিপ করা অথবা অমিট করা। এবার আমরা টেক অফ নিয়ে একটু আলোচনা করব। টেক অফের মানে কি কি হতে পারে? মনে রাখবে, রিমুভ। টেক অফ মানে একটা মানে তো যে প্লেন উঠে যাচ্ছে, পরীক্ষায় আর ওটা দেবে না। টেক অফের মানে হলো রিমুভ অথবা সাবস্ট্রাক্ট। কোনো কিছু বাদ দিয়ে দেওয়া বা রিমুভ করে দেওয়া। ওকে, এরপর ভেরি ইম্পর্টেন্ট হলো পুট আউট। মনে রাখবে, পুট আউটের তিনটে মানে। পুট আউটের একটা মানে হলো আগুন নেভানো, টু ডাউজ আ ফায়ার। আমরা ডাউজ শব্দটা খুব ব্যবহার করেছি, আমরা রিপোর্ট লিখেছি যখন। 2 নাম্বারটা কি? টু পাবলিশ। কোনো কিছুকে পাবলিশ করার ক্ষেত্রেও আমরা পুট আউট ব্যবহার করব। 3 নাম্বার মিনিংটা কি হবে আমাদের? যে কোনো ইনকনভিনিয়েন্স তৈরি করা, টু কজ অ্যান ইনকনভিনিয়েন্স। টু কজ অ্যান ইনকনভিনিয়েন্স, আর এটা কি? টু ডাউজ এ ফায়ার, টু পাবলিশ। ওকে, হ্যাঁ সুদীপ, ফোন করে নেবে একটু, আজকে করো না, কালকে তুমি আমাকে সন্ধ্যে 6টার পরে একটু ফোন করে নিও, আমি তোমার সাথে ভালো করে কথা বলে নেব। এবার হলো দেখো,
যে কি কি আছে। তাহলে 11 নম্বরে আমরা বুঝে গেছি, সরি 12 নম্বরে আছি আমরা। আর হ্যান্ড ইন মানে কি? হ্যান্ড ইন মানেও মনে রাখবো আমরা, এটাও পরীক্ষায় আসতে পারে আমাদের। হ্যান্ড ইন মানে সাবমিট করা। তুমি স্যারকে কোনো কিছু জমা দিচ্ছ, দিস ইজ সাবমিট। ওকে, তাহলে এই মানেগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা লাগবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? যেগুলো লাগবে আমি সবগুলোই লিখিয়ে দিতে থাকবো। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রত্যেকে একটু কনফার্ম করো আমাকে। ভেরি গুড, থ্যাংক ইউ অল। আমাদের ডেইলি প্র্যাকটিসে এতটা আমাদের পারফরমেন্স গ্রাফ উঠে যাবে যে আমরা অনেকটাই ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারি পরীক্ষায়। এরপরে চলে আসো, আমরা সিনোনিম করব। সিনোনিম হলো, প্রথম হলো রিপ্যারেশন। রিপ্যারেশনের সিনোনিম কি হতে পারে? প্রত্যেকে একটু করো দেখি, কে কে করতে পারে দেখি। আনসার করো প্রথমে, প্রথমে তোমাদের আনসার দেখব। ভেরি গুড, ভেরি গুড। রিপ্যারেশন মানে হলো ক্ষতিপূরণ। রিপ্যারেশনের বাংলা মানে হলো ক্ষতিপূরণ। মানে হলো কি আমাদের কম্পেনসেশন। সিনোনিম ভেরি ইম্পর্টেন্ট। স্পেলিং টেস্টেও কিন্তু দেয় রিপ্যারেশন, আমি স্পেলিং টেস্টও জুড়ে দেবো। কারেকশন মানে আমাদের জানার দরকার নেই। ডেলিগেশন মানে হলো কাউকে পাওয়ার দেওয়া, ডেলিগেট করা দরকার নেই। আমাদের যেটা লাগবে অ্যাসপারশন মানেটা লাগবে, ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাসপারশন মানে কি? কাউকে কলঙ্কিত করা, কারণ আমি কুৎসা দেওয়া, ডিফ্যামেশন। তারপরে ভিলিফিকেশন। বাংলা মানে কি কি বললাম মনে রাখবে? কলঙ্ক, কুৎসা, ওকে। কলঙ্ক, কুৎসাকে আমরা ডিফ্যামেশন, ভিলিফিকেশন অথবা অ্যাসপারশন বলবো। আনসার আমাদের কিন্তু কম্পেনসেশন। ইজ ইট ক্লিয়ার প্রত্যেকের? সুভাষ ফোন করে নেবে আমাকে একটা, আমি কথা বলে নেব তোমার সঙ্গে। অলরেডি আমাদের টপিক ওয়াইজ ক্লাস রবিবার করে চলছে। এর পরেরটা, দ্বিতীয়টা, অ্যাকসেনিউটেড। অ্যাকসেনিউটেটেড আনসার করো প্রত্যেকে। অ্যাকসেনিউটেটেড আনসার কি হবে আমাদের? করাবো করাবো। অ্যাকসেনিউটেডের মানে করো যেগুলো প্র্যাকটিস ক্লাস করতে থাকো। বাকিগুলো আমার যাদের একটু সমস্যা আমার সঙ্গে ফোনে কথা বলে নেবে, এবং অবশ্যই ফোন করবে সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে। তবে অ্যাকসেনিউটেডের মানে হলো, মনে রাখবে, যে কোনো কিছুর ওপর স্ট্রেস দেওয়া। ভালো করে আগে মানেটা বুঝে নাও। তারপরে কি? এমফাসিস করা, এক্সিবিট করা, ও সরি, তাহলে এক্সিবিট, এমফাসিস, স্ট্রেস, তাহলে এখানে এক্সিবিট হবে। মানে সবকটা হলো স্ট্রেস, কোনো কিছু একটা চাপ বাড়ানো এরকম আর কি। ওকে। এরপরে ডিভ্যালুড মানে কোনো কিছুর ভ্যালু কমিয়ে দেওয়া। শার্পেন মানে কি? কোনো কিছুর, এখানে শার্পেন্ডের একটা সিনোনিম মনে রাখবে, কিন, তীক্ষ্ণ। মানে শার্পেন মানে বাংলা হলো তীক্ষ্ণ। বা ধারালো। ওকে। আমাদের যেটা লাগবে মিটিগেট। মিটিগেট মানে কি? অ্যালেভিয়েট। আমি বাংলা মানেও লিখিয়ে দেব। অ্যালেভিয়েট মানে কি? প্রশমিত করা।
প্রশমিত করা। প্রশমিত করা, প্রশমিত মানে হলো কারো কোনো ব্যথা হচ্ছে, কারো কোনো খারাপ পরিস্থিতি চলছে, সেই ক্ষেত্রে আমরা সেটা কমানোর ক্ষেত্রে আমরা মিটিগেট বা অ্যালিভিয়েট ব্যবহার করে থাকি। ALLEVIATE, প্রশমিত করা। আর অ্যাক্সিনিউটেডের মানে হলো কোনো কিছু স্ট্রেস প্রদান করা, এমফাসিস দেওয়া বা এক্সিবিট করা। মনে রাখবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রত্যেকটাই লিখিয়ে দিলাম। চলে আসো পরেরটা, প্যারি। প্যারি মানেটা কি দেখে নাও। প্যারি মানে হলো, আমি বলে দিচ্ছি, প্যারি মানে হলো তোমাদের অ্যাভয়েড করা। এবার এখান থেকে চারটে জিনিস আমাদের একটু মনে রাখতে হবে। পরীক্ষায় চারটে ফ্রেজাল ভার্ব দেয়। একটা হলো ওয়ার্ড অফ, ফেন্ড অফ, আর হলো স্ট্রাইব অফ বা স্টেপ অফ, সরি স্টেপ অফ হবে, স্ট্রাইব অফ তো না, স্ট্রাইব ফর হয়, স্টেপ অফ। মনে রাখবে এই ওয়ার্ড অফ আর ফেন্ড অফ মানে হলো তোমাকে কেউ অ্যাটাক করেছে, সেটা থেকে তুমি নিজেকে অ্যাভয়েড করেছো বা বাঁচাতে পেরেছো, দিস ইজ ফেন্ড অফ আর ওয়ার্ড অফ, অ্যাটাক থেকে। আর স্টেপ অফ মানে কোনো আপকামিং ডেঞ্জারাস সিচুয়েশন বা কোনো ডেঞ্জারাস সিচুয়েশন বা ব্যাড সিচুয়েশন থেকে তুমি নিজেকে অ্যাভয়েড করতে পেরেছো, সেটাকে বলছে ডেঞ্জারাস সিচুয়েশন। ইজ ইট ক্লিয়ার? এই প্রত্যেকটা ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? একটু কনফার্ম করো যদি ওয়ার্ড অফ পরীক্ষায় দিয়ে দেয়, স্টেপ অফ পরীক্ষায় দিয়ে দেয়, ফেন্ড অফ দিয়ে দেয়। ওয়ার্ড অফ মানে হলো অ্যাটাক, আর ফেন্ড অফ মানেও অ্যাটাক, যে কেউ তোমাকে অ্যাটাক করেছে সেখান থেকে তুমি নিজেকে বাঁচাতে পেরেছো, দিস ইজ ইউর ওয়ার্ড অফ অথবা ফেন্ড অফ। স্টেপ অফ মানে হলো কোনো বাজে সিচুয়েশন বা ডেঞ্জারাস সিচুয়েশনে তুমি পড়েছিলে, সেখান থেকে নিজেকে অ্যাভয়েড করে বাঁচিয়ে আনতে পেরেছো, দিস ইজ স্টেপ অফ। ওকে, আর প্যারি মানে হলো অ্যাভয়েড। এই চারটেও এর সিনোনিম। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? অ্যাভয়েড। ওকে, প্রসপেরাস মানে আমাদের জানা দরকার নেই, পসিবল মানেও আমরা জানি। পারপ্লেক্সড মানে হলো কি হওয়া? হতবিহ্বল হওয়া, হতবিহ্বল হওয়া। বানান যদি বাংলায় ভুল লিখি ক্ষমা করে দিও। এখানে হত হবে, হতবিহ্বল হওয়া, অবাক হওয়া। ওকে, পারপ্লেক্সড, কনফিউজড হয়ে যাওয়া, কনফিউজড হয়ে যাওয়া। ওকে, আচ্ছা পরেরটাতে চলো। অ্যান্টোনিম লুমিনাস। এর আনসার কি হবে? প্রত্যেকে করে ফেলো খুব তাড়াতাড়ি। লুমিনাস মানে হলো খুব ঝকমকে, লুমিনাস মানে হলো ঝকঝকে। ওকে, লুমিনাসের মানে কি? ঝকঝকে। তাহলে এর সিনোনিম কি হবে? অ্যান্টোনিম, সরি অ্যান্টোনিম হবে ডার্ক। ভেরি গুড, প্রত্যেকেরই ঠিক হয়েছে, ডার্ক, অন্ধকার। ওকে, এবার ইমমোবিবল। ইমমোবাইল মানে হলো, ইমমোবাইল মানে হলো আনমুভেবল, আনমুভেবল, যেটাকে মুভ করানো যায় না, তাকে ইমমোবাইল বলা হয়। এবং এটা কিন্তু স্পেলিং টেস্টে আসে, ডবল এম আছে বলে আমি এসপি লিখে দিলাম, মানে স্পেলিং টেস্টে আসে, বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে। আর ইমপ্যাশন মানে কি? প্যাশন মানে হলো কোনো কিছুর প্রতি তোমার যখন কি থাকবে, একটা প্যাশন থাকবে। আর ইমপ্যাশন মানে হলো তোমার সেই দিকে অ্যাট্রাকশন নেই, ইমপ্যাশনেট, এরকম আর কি। এরপরে আমরা চলে যাব পরেরটায়, রেটিফাই করা। কোনো কিছু রেটিফাই করা মানে কি? রেটিফাই করা মানে হলো কোনো কিছুকে অ্যাপ্রুভ করা। তাহলে এর উল্টোটা কি হবে? তোমরা নিজেরা করো দেখি। ইয়েস, ভেরি গুড। উল্টোটা, উল্টোটা খুঁজছি আমরা। কনসিল করা মানে কি? ভালো করে একটু কনসিলের কনসেপ্টটা ভাবো।
বাড়িতে বলে না যে আপনার দাদা আপনি বাড়ি বানাচ্ছেন নতুন, আপনার কি কনসিল হবে, ওয়্যারটা কি কনসিল হবে, মানে কারেন্টটা কি তারটা কি ভেতর দিয়ে যাবে। কনসিল মানে হলো ভেতর দিয়ে যাওয়া, কোনো কিছুর ভেতরে রাখা, সেটা হলো কনসিল। কিন্তু এখানে অ্যাপ্রুভের উল্টো কি হবে, আমাদের অবজেক্ট হবে। অ্যাপ্রুভের উল্টো হবে অবজেক্ট। ওকে, অ্যাপ্রুভের উল্টো হবে আমাদের অবজেক্ট। ইয়েস, অ্যাপ্রুভের উল্টো হবে আমাদের অবজেক্ট। চলে আসো পরেরটা। প্রচুর প্র্যাকটিস করব আমরা, প্রচুর সেট আছে বানানো আমার। কিন, কিন মানে কি? কিন মানে একটু আগে আমি করালাম সার। ঠিক আছে, এবার এবং মনে রাখবে তীক্ষ্ণ বুদ্ধির ক্ষেত্রে আমরা যখন ট্রান্সলেশন করব, তীক্ষ্ণ বুদ্ধি, কিন পারসেপটিভনেস অথবা থিঙ্কিং থটফুলনেস, এরকম যদি আমরা করতে পারি, কিন সেই ক্ষেত্রে ব্যবহার করে, মানে তীক্ষ্ণটা ওই ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে উল্টোটা হবে ব্লান্ট, ভোতা, ব্লান্ট। ইনসিপিড আমাদের লাগবে। ইনসিপিড মানে হলো ডাল, মানে একটা গোরো গোবিন্দ আর কি। আর কি তোমার টেস্টলেস, যেটার কোনো টেস্ট নেই। তারপরে আর কি সিনোনিম এখান থেকে দিতে পারে আমাদের? ভ্যাপিড বলে একটা সিনোনিম আসে পরীক্ষায়, মনে রাখবে এটা। ভ্যাপিড মানে ডাল, মানে একদম গোবর গণেশ। আর টেস্টলেস মানে যেটা স্বাদ নেই, গন্ধ নেই, মানে কোনো অ্যাট্রাকশন যেটার প্রতি তুমি পাবে না, সেটাকে বলা হচ্ছে ইনসিপিড। ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। চলে আসো আমাদের পরের প্রশ্ন। ইডিয়মসের কোশ্চেন বানিয়েছি। টু স্ট্রেইন এভরি নার্ভ, আনসার কি হবে প্রত্যেকে ফার্স্ট? টু স্ট্রেইন এভরি নার্ভ, হোয়াট উইল বি দ্য আনসার? Yes, very good, fantastic. To make utmost efforts, very good, very good. To make utmost efforts, মনে রাখবো কি করে? টু স্ট্রেইন এভরি নার্ভ মানে হলো, দেখবে তুমি যখন হাতের মুষ্টিটা একটু জোরে শক্ত করো, ভালো করে তোমার হাতের দিকেই তাকিয়ে দেখো, মুষ্টিটা যখন জোরে শক্ত করছো, তোমার হাতের শিরাগুলো না একদম শক্ত হয়ে ফুলে ওঠে। এটাকে বলা হচ্ছে টু স্ট্রেইন এভরি নার্ভ, মানে তুমি সমস্ত রকমভাবে জোরে চেষ্টা করছো। টু মেক আটমোস্ট এফোর্টস, এইভাবে মনে রাখার চেষ্টা করো, নিজের হাত দিয়ে মনে রাখার চেষ্টা করবে। এরপর কি? টু ফ্লগ এ ডেড হর্স, ভালো করে আগে মিনিংটা বোঝো। মৃত ঘোড়াকে ফ্লগ করা মানে হলো তুমি বেদ দিয়ে আঘাত করে যাচ্ছ, কোনো কি লাভ পাবে? নিশ্চয়ই পাবে না। এবার আনসার করো, এবার আনসার করো, কি হবে? ইয়েস, ভেরি গুড, সি। টু ওয়েস্ট ওয়ান্স এফোর্টস, মৃত ঘোড়াকে তুমি মেরে যাচ্ছ, কোনো কি রেজাল্ট পাবে? কিচ্ছু পাবে না। আনসার হবে সি। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ফাইন। এরপরেরটা করবে তোমরা নিজেরা। টু শো এ ক্লিন পেয়ার অফ হিলস। ওকে, ধরো কি হয়েছে, তুমি তোমার বাড়িতে চোর পড়েছিল, তুমি তাকে তাড়া করলে, এবার রাস্তার মাঝখানে গিয়ে দেখলে খালি জুতোটা পড়ে আছে। ঠিক আছে, যে ভাই একজোড়ো জুতো পেলাম, আর কিছু পেলাম না। এইভাবে গল্পটা মনে রাখবে, এ ক্লিন পেয়ার অফ হিলস। ওকে, যে শুধুমাত্র একজোড়ো জুতো পেলাম। তাহলে আনসার কি হবে? ইয়েস, টু এসকেপ। ভেরি গুড, আমি যেভাবে করাচ্ছি এইভাবে করে মনে রাখার চেষ্টা করবে। টু ডাই ইন হার্নেস, ডাই ইন হার্নেস, কাজ করতে করতে মারা যাওয়া, বা কাজ করতে করতে কি হওয়া? মারা যাওয়া, সেটাকে কি বলবো? সি। টু ডাই হোয়াইল ইন সার্ভিস। ইয়েস, ভেরি ইম্পর্টেন্ট। এই চারটে ইডিয়ম আজকে আমরা শিখলাম। এরপরে চলে আসবো আমাদের পরের কোশ্চেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। 23 নাম্বার কোশ্চেন। রেডি টু বিলিভ এনিথিং, কি হবে আনসার? রেডি টু বিলিভ এনিথিং, যে সব কিছু বিশ্বাস করে নেয়। কনফিউজড, এখানে তোমরা কনফিউশন হবে। এক হলো ক্রেডিবলের সঙ্গে ক্রেডুলাসের ডিফারেন্স। মনে রাখবে, যে সব কিছু সহজে বিশ্বাস করে নেয়, যে বিশ্বাস করে নেয়, তাকে ক্রেডিউলাস। আর বিশ্বাসযোগ্য মানে ক্রেডিবল। বিশ্বাসযোগ্য মানে ক্রেডিবল, তাহলে উল্টোটা কি? অবিশ্বাসী, মানে বিশ্বাসযোগ্য নয়, ইনক্রেডিবল। আর ইনক্রেডুলাস মানে হলো যে সহজে সব কিছু বিশ্বাস করে না। তাহলে চারটে এখান থেকে শিখে গেলাম। ইটস ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? চারটে মিনিং যেটা কনফিউশন তৈরি করবে পরীক্ষার হলে, ক্রেডিবল না ক্রেডিলাস?
ইজ ইট ক্লিয়ার? একটু কনফার্ম করো প্রত্যেকে আমাকে। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে লেখো। ভেরি গুড, ভেরি গুড। এবার আমরা চলে যাব পরেরটা, কনস্ট্যান্ট এফোর্টস টু অ্যাচিভ সামথিং, যে প্রচুর এফোর্ট দেওয়া কোনো কিছুকে অ্যাচিভ করার জন্য, মানে কনস্ট্যান্ট তুমি এফোর্ট দিয়ে যাচ্ছ, সেটাকে কি বলবে? সেটা আনসার হবে কি বলো? ডি, ভেরি গুড, পার্সিভিয়ারেন্স। এটা কিন্তু স্পেলিং টেস্টে দেয়, মনে রাখবে, একটু বারবার স্পেলিং টেস্টেরগুলো বারবার বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করবে। পার্সিভিয়ারেন্স মানে কি? কনস্ট্যান্ট এফোর্ট দিচ্ছ। আর ভিগর মানে কি? সাহস। পেশেন্স মানে কি? ধৈর্য। পেশেন্স মানে ধৈর্য। কি লিখতে কি কেমন এটা, পেশেন্স মানে ধৈর্য। লাস্ট ওয়ান হু সিক্রেটলি লিসেন্স টু দ্য টক্স অফ আদার, যে কান পেতে, আরি পাতা যাকে বলা হয়, সিম্পল আরি পাতা, আমরা বাংলায় বলি না আরি পাতা, আরি পাতাকে কি বলবে? ইংলিশ করো দেখি এটা প্রত্যেকে মিনিং। ভেরি গুড, একে বলা হয় ইভাসড্রোফার, একে বলা হয় ইভাসড্রোফার, আরি পাতা, যে আরি পাতে। আর এমিজারি, প্রথমে এমিজারি মানেটা নিয়ে আমাদের একটু বলতে হবে। এমিজারি মানে হলো আমাদের অ্যাম্বাসেডার, প্রত্যেকটা আমি লিখিয়ে দিচ্ছি। সরি, ডবল এস হবে না, একটা এস হবে। বাংলা মানে কি? দূত। ডিটেকটিভ মানে কি? গোয়েন্দা। স্পাই মানে কি? স্পাই মানে হলো গুপ্তচর। এই স্পাইং করা, কোনো কিছুকে স্পাইং, কোনো কিছুর পেছনে তুমি স্পাইগিরি করছো, তার একটা সুন্দর ইংলিশ হলো এসপিওনেজ। স্পাইং, মনে রাখবে এটা, এসপিওনেজ, খুব সুন্দর ওয়ার্ড। ওকে, এমিজারি মানে দূত। ওকে, এমিজারি মানে বাংলায় আমরা দূত, গুপ্তচর তো আমি বললাম স্পাই। ওকে, স্পাইকে আমরা গুপ্তচর বলবো। ওকে, তাহলে এই পর্যন্ত রইল আজকে। ইটস ক্লিয়ার টু ইউ অল। আমরা প্রত্যেক দিনই প্রায় এইভাবে করে ক্লাস করতে থাকবো, যাতে আমাদের কি হয়, একদম পরীক্ষার আগে আমরা সমস্ত জিনিসে আমাদের তৈরি হয়ে যায়, সব কিছুই থাকবে এর মধ্যে। প্রত্যেক দিনই আমি এরকম ক্লাস রাখার চেষ্টা করছি। ওকে, আচ্ছা, শিডিউল আমি দিয়ে দেবো, ক্লাস লিঙ্কও আমাদের এরকম গুগল মিটে চলতে থাকবে ক্লাস। ওকে, গুড নাইট টু ইউ অল।